ইউরোপ আসতে হবে। এখন তো ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, আলহামদুলিল্লাহ। ভালো একটা কোম্পানিতে চাকরি করি এবং আমি নিজে কন্ট্রাক্টরিও করি। হ্যাঁ, এটা তো জানি যে মাসে এখন ইনকাম কেমন আছে, যে ধরেন আমার যদি কোম্পানিটা চিন্তা করি তাহলে বাংলা 3 লাখ টাকার উপরে। আর নিজেরটা তো রয়ে গেল। নিজেরটা তাও এক মাসে 10 লাখ টাকা কামাইছি, এক মাসে 12 লাখ টাকা কামাইছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একজন মানুষকে হাজির করেছি যার জীবন গল্প শুনলে হয়তো আপনার গায়ের লোমও শিউরে উঠতে পারে। যে মানুষ জুয়ায় পড়ে নিঃস্ব হয়ে সেই মানুষটি আবার ফ্রান্সে এসে ঘুরে দাঁড়িয়েছেন, সেই গল্পটা আজ আপনাদের মাঝে তুলে ধরবো এবং শোনাবো। হয়তো আজকের এই গল্পটা শোনার পরে অনেকেই হয়তো সেই ভুল জায়গা থেকে ফিরে আসতে পারেন। তারপর গল্পটা শুরু করার আগে আমরা পরিচয় হয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে আমরা ওনার জীবন গল্প এবং তার স্টোরি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়ে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক মনের কষ্টের কথা এখানে শেয়ার করব। আচ্ছা, যাই হোক, আমরা আপনাকে আজকে পেয়ে অনেক আনন্দিত। আমরা জানি যে আপনি একটা সময় জুয়ায় আসক্ত হয়ে আপনার জীবন একেবারেই নাজেহাল অবস্থায় ছিল। সেই জায়গা থেকে আসলে কিভাবে ঘুরে ফিরে সেই ইউরোপের মতো একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেই গল্পটা যদি আমাদেরকে বলেন, হয়তো দর্শক শ্রোতা বা অনেকেই দেখে সেই ভুল জায়গা থেকে ফিরে আসতে পারবে। এখান থেকে বেরিয়ে আসাটা এত সোজা ছিল না, পুরাটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। ওকে। মেন সর্বপ্রথম যখন বন্ধু বান্ধব ছিল, ছোটখাটো বন্ধু বান্ধব, ক্রিকেট খেলার পাশাপাশি ছোট ছোট 10 টাকা 20 টাকার জুয়া চলতো, বাজি। যে এই ক্রিকেটটা কেমন ছিল, কোন ধরনের, মাঠে খেলা নাকি অন্যভাবে? এটা হচ্ছে ওই আইপিএল খেলে টিভিতে, ওইটা দেখে আমি চেন্নাই বা আপনি মুম্বাই, আপনার দল যদি স্ট্রং হয় আপনি আমাকে লাভ দিয়ে মানে ডবল দিয়ে আমি আপনি মুম্বাই নেবেন। আমি যেমন ধরেন আমি 100 টাকা লাগাইলে আমি চেন্নাই নরম দল, আপনি মুম্বাই বড় দল, আপনি আমাকে 100তে 150 টাকা দিবেন। আমার যদি চেন্নাই জিতে তাহলে, আর যদি চেন্নাই জিতে 100 টাকায় দিবেন। আর যদি আপনি যদি জিতেন তাহলে আমি 100 টাকা দিব। যদি আপনার বড় দল যদি হেরে যান তাহলে আপনি আমাকে 150 টাকা দিবেন। ওইরকমই। আচ্ছা, তো এইভাবে কি টাকা পাওয়া যেত? হ্যাঁ, টাকা পাওয়া যেত। প্রথম সবাই জুয়াতে সাকসেস। ওকে। জুয়াতে সবাই, বেশিরভাগ মানুষই প্রথম 10 টাকা 20 টাকাতে সাকসেস, এরপরে আর না। আচ্ছা, একটা সময় গিয়ে ধ্বংস। লোভটা বেশি। আসলে লোভটা বেশি। এটা ইসলামও মানে নিষেধ করে যে জুয়াতে আসক্ত না হওয়ার জন্য। তারপরে আমি চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামে বড় হয়েছে, আমার লেখাপড়া সব চট্টগ্রামে। এখানে একটা জিনিস দর্শক আপনাদেরকে বলে রাখি, আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার মানে ভাগিনা, এদিকে খেয়াল রাখতে হবে। তার যখন উঠতি বয়স থাকে তখন যে সে 10 টাকা 20 টাকা করে আপনার কাছে কুদছে, সেই টাকাগুলো আসলে কি করে, নানান তালবাহানা করে কিন্তু এই টাকাগুলো গিয়ে কিন্তু এই ধরনের ইমামের মতো একটা জায়গায় গিয়ে কিন্তু নিঃস্বর হয়ে পরে মানে সে ধ্বংস হয়ে যায়। সেই স্টোরিগুলো আমরা শুনি যে কতটা ভয়ানক হতে পারে। হ্যাঁ, বলেন। তারপর যখন বন্ধু বান্ধব ছিল, ক্রিকেট খেলার পাশাপাশি, বিকেলে খেলার পাশাপাশি, পরে আইপিএলটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ইয়াং প্রজন্ম ধ্বংসের মূল কারণ। আচ্ছা, ইয়াং প্রজন্ম। খেলা তো ভালো জিনিস, খেলা ভালো জিনিস, কিন্তু টিভিতে জুয়া খেলা, হ্যাঁ, এটা হচ্ছে মারাত্মক। ইয়াং আমার পড়ালেখা বন্ধ গেছে জুয়ার কারণে। এটা কি এখনো আছে? এভেলেবেল আছে চট্টগ্রাম শহরে বেশিরভাগ। আচ্ছা, শহরে সব জায়গায় আছে হয়তো। আমি যদি গ্রামে থাকতাম হয়তো বা এটার আমার আঁচ লাগতো না আমার গায়ে, কিন্তু শহরে থাকার কারণে এটা বেশিরভাগ শতকরা আমি চট্টগ্রামে দেখছি 90% ছোট ছোট বাচ্চারা, ছেলেরা 10 টাকা 20 টাকা ধরে শুরু, এরপরে হাজার হাজার লাখ লাখ। গল্পটা বলেন যে কি হইলো। তারপর যখন সর্বপ্রথম আমি 10 টাকায়, হ্যাঁ, আমি তখন আমার মনে আছে কলকাতা নিয়ে লাগছি। আমার বন্ধুই ও সর্বপ্রথম আমাকে দেখায় এই জুয়াটা কিভাবে ধরে, শিখি আমি। 10 টাকায় দিলাম 20 টাকা পেলাম। আচ্ছা, 20 টাকা দিলাম 40 টাকা পেলাম। তখন লোভ বাড়তেছে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে আইপিএল এর ভিতরেই অনেক টাকা হয়ে গেছে। মানে তখন খালি ইন্টারেস্ট বাড়তেছে। আমি হারি না। আচ্ছা, পুরো আইপিএল আমি হারি নেই। তখন যে টাকাটা নিতেছেন ফ্যামিলি থেকে নিতেছেন নাকি? না, আমি হারি নেই। 10 টাকা দিয়ে শুরু,
হাঁটতেছি না, আমি খালি আসতেছে, শুধু আসতেছে। ওকে, মার্কেট করতেছি, বন্ধু বান্ধবদের সাথে খাইতেছি, চলতেছি, মানে আমার মতন আনন্দে আর কেউ নাই। আচ্ছা, যাক, ওইটা এটা কি তখন ফ্যামিলি থেকে জিজ্ঞেস করা হয় না তুমি এত কিছু কোথা থেকে পাও? ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করতো, ফ্যামিলি অনেক চেষ্টা করছে, দেরি হয়ে গেছে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে। এদিকে দর্শক এটা খেয়াল রাখবেন যে আসলে আপনার বাচ্চা খুব ঝাঁকজমক ভাবে চলছে, খাওয়া দাওয়া অন্যরকম, কিন্তু আপনি টাকা দিচ্ছেন, কোথায় পাচ্ছে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার। আপনি বিদেশে থাকেন কিংবা দেশে থাকেন, আমার ভিডিওটা যারা দেখবেন এই জিনিসগুলো একটু ফলো করবেন, আপনার বাচ্চা কিভাবে নষ্ট হচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাওয়ার পরে প্রথম প্রথম বছর গেল, মোটামুটি আইপিএল খেললাম, বিপিএল আসলো, বিপিএল গেল। এরপরে বিভিন্ন টুর্নামেন্ট গুলো হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওসবগুলা খেলতাম। খেলতে খেলতে এমন পর্যায়ে গেছে, আমাকে কল দিত, কলের মাধ্যমে, সব শুধু টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কল দিত, হ্যাঁ ধরবেন কিনা, চেন্নাই না মুম্বাই বা বিভিন্ন দলের নাম, যে দলের খেলা হইতো, আপনি কোনটা নেবেন। আমি বলতাম এটা। কয়টা মানে 1000, 1000 একটা, 2000 দুইটা, 10টা ডান, 20টা ডান। তখন কি খেলতে খেলতে এত পরিমাণ টাকা হয়ে গেছে? পরিমাণ টাকা হয়ে গেছে। আচ্ছা, আমার পরিবার থেকে আমি 10টা টাকা দিয়ে নিব, ওইটা নিয়ে নেই। আচ্ছা, 10 টাকা দিয়ে শুরু হয়েছে। একটা সময় অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ, আমি হারি নেই। হার বলতে তখন কোন জায়গায় গিয়ে আপনি টাকাগুলো হারানো শুরু হয়েছে পরে? আর বলতেছি, এটা যখন এটা খেলতে 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 এমন পর্যায়ে গেছে, একটা দুইটা হেরে গেলে আমার গায়ে লাগে না। আচ্ছা, হারে, সব তো হারে, সবাই তো হারে। একটা দুইটা হেরে গেলে, একটা দুইটা ম্যাচ হেরে গেলে আমার গায়ে লাগে না। যখন একটা চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সাথে একটা হয়েছিল, খেলা হয়েছিল, ওইটাতে প্রায় মনে হয় আমার 50,000 টাকা। আচ্ছা, 50,000 টাকার বাজিটা। ওইটাতে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে বিরিয়ানি খেতে গেছি, রিক্সা প্রায় 4টা না 5টা, ডিসির মোড় বিরিয়ানি হাউসে, ওইখানে ক্যান্ডিতে। আচ্ছা, ওইখানে বিরিয়ানি টেনা নিশ্চিত আমরা জিতা, 5 উইকেট চলে গেছে 30 রানে। তারপর আমরা বিরিয়ানি খেয়ে আসতে আসতে মাহমুদুল্লাহ আর সাকিব আল হাসান সেঞ্চুরি মেরে দিয়েছে দুজনে। আচ্ছা, তখন মানে ওইখান থেকে চ্যাম্পিয়ন ট্রফিতেই ওইটা জিতা ম্যাচটা 50,000 টাকা ওইখানে শেষ, আরো ছিল। আচ্ছা, এরপরের ম্যাচ পাকিস্তানে লাগাইছি। আচ্ছা, এরকম খেলতে খেলতে মানে লাভ লস তখন কোথায় এসে এটা ধরা গেলেন? পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফিতে শেষ। আচ্ছা, সব নিশ্চয়ই সব ক্যাশ টাকা শেষ। তারপর মোবাইলটা বিক্রি করে দিয়ে, তারপরে ঈদের সময় মানুষের কাছে ঋণ নিতে হয়েছে। না, মানুষের থেকে না, যখন আমি বলি 20টা ডান 30টা ডান, আমি তো টাকা পে করি নাই। আচ্ছা, অনেকে তো আমার বিশ্বাস করে, বেশি মানুষ বিশ্বাস করে। তখন আমি যখন ডান করছি, আমার কাছেও তেমন টাকা ছিল না। তারপরে মোবাইলটা বিক্রি করার পরেও। আচ্ছা দর্শক, এই জায়গায় একটা খেয়াল রাখবেন যে মানুষ কোথায় এসে আবার কোথায় গিয়ে ধ্বংস হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বলেন। তারপর এই চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক মানুষের তো টাকা পাবে, আমার বন্ধুও পাবে, আরো 2-1 দোকানদার ছিল। এখন আপনার কাছে কোনো পুঁজি নাই? না, আমার কাছে শুধু টেলিফোনটা ছিল, মোবাইল ফোনটা আমার দামি মোবাইল, ওইটাও প্রায় ওই সময় আমার ওপ্পো মোবাইল ছিল, অনেক দামি মোবাইল ছিল, 30,000 টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে কিনা। আচ্ছা, ওইটা লাস্ট পর্যন্ত বিক্রি করা লাগছে নিউ মার্কেটে। ওইটা বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে প্রায় 5-6 হাজার টাকা আর গুলা দেনা দিয়ে মোটামুটি চলে আসলাম নোয়াখালীতে। কেননা আর খেলার ইচ্ছেও ছিল না, আর মন মানসিকতা ভেঙে গেছে, আর লোভ জিনিসটা ধ্বংস করে ফেলছে, মানে ভিতরে ঝাঁঝা করে দিয়েছে, সারাদিন টেনশন, সারাদিন ফ্রেশন। এরপর আর নিঃস্ব আর টাকা নাই, কিছু নাই। এরপরে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে ঈদে কয়েকদিন থাকার পরে দেখতেছি না, এটা জিন্দিগি না, এখান থেকে আমার বেরিতে হবে। সারাটা দিন শুধু টেনশন থাকে, কে জিতবে। তখন ঋণ রেখেই মানে পালাইছে। হ্যাঁ, ঋণ ছিল প্রায় মাত্র 10,000 টাকা, সেটা কোনো ব্যাপার না। 10,000 টাকা মাত্র ছিল। চট্টগ্রামে এরপরে মা বাবার পরামর্শ অনুযায়ী মা বাবাকে বলে আমি চলে যাই বান্দরবনে। আচ্ছা, বান্দরবনে যাওয়ার পরে টাইসের কাজ শিখেন। ইলটি কাজ আমি চট্টগ্রাম ভাগে শিখছি। বান্দরবনে প্রচুর পরিশ্রমের চেয়ে কষ্ট বেশি। আচ্ছা, কাজ করলে যেরকম কষ্ট নাই, রুমে আসলে সারফুকার কামড়ে সারাদিন ঘুম নাই, সারা রাত ঘুম নাই। আচ্ছা, সারাদিন কাজ করবেন,
রাতে আমরা সারপোকার জন্য ঘুম যেতে পারবেন না, এত সারপোকা, এত নোংরা জায়গা। এত নোংরা জায়গা। ওই যার আন্ডারে কাজ করতাম, আমাদের পরিচিত আত্মীয় স্বজন, ওনারা ওই রুম দিছে, ওই রুমে থাকি। আমাদের এলাকার অনেক মানুষ ছিল, ওইখানে কাজ করতেছি প্রায় 1 বছর, হার্ড পরিশ্রম করছি। তখন বাড়ির সাথে বা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ ছিল? বাড়ির সাথে যোগাযোগ ছিল না 6 মাস। আচ্ছা, 6 মাস কেন না যোগাযোগ বন্ধ হয়েছে, কারণ হয়েছে এই 10,000 টাকা, 10,000 না 12,000 টাকা যেন আমার ফ্যামিলির কাছে বারবার আসছিল। আচ্ছা, ওই যারা ঋণ ছিল। হ্যাঁ, আমার আব্বু 10,000 টাকা, আমার আব্বুর কষ্টের টাকা আমার জন্য জরিমানা দেয় সর্বপ্রথম। আচ্ছা, আমার আব্বুর কষ্ট হয়েছে, আমার আব্বুর মনেও কষ্ট লাগছে, সেজন্য আমার আব্বু যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আমিও বন্ধ করে দিয়েছি। বিশেষ করে আমার আব্বু বন্ধ করে দিয়েছে যোগাযোগ, কেননা একটা ছেলের কারণে আমি মান সম্মান নষ্ট হয়েছে, আমার জরিমানা দেওয়া লাগছে, কষ্টের টাকা দিতে হচ্ছে, কষ্টের টাকা। আমার আব্বু কিন্তু আমার জুয়ার 1 টাকাও খায়নি। আচ্ছা, এটা নিজেরই খাওয়ার পরে নিজেই ধ্বংস করছেন। আমার আব্বু 1 টাকা খায় না, আমার পরিবার 1 টাকা খায় না, মিষ্টি আনলো মিষ্টি খেত না। আচ্ছা, আমার এই টাকা দিয়ে হারাম টাকা খাইতো না, আমি কেন না ইনকাম করি না। আচ্ছা, তারপরে যখন 6 মাস পরে যোগাযোগ ছিল, তারপরে আমি 5,000 টাকা ফাটাইতে আমার 6 মাস লাগছে। 5,000 টাকা একসাথ করতে আমার 6 মাস লাগছে। আসলে এইদিকে একটা পয়েন্ট খেয়াল রাখবেন যে একটা মানুষ 10,000 টাকার জন্য সে বাড়ি ছেড়ে যাচ্ছে, পরিবার তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন যদি বড় অঙ্কের অ্যামাউন্ট হইতো তাহলে কি হইতো, যে একটা মানুষ কোথায় গিয়ে দাঁড়াইতেছে আর কি কষ্ট করতেছে। হ্যাঁ, বলেন। তারপর ওইখান থেকে কাজ শিখলাম, মোটামুটি কাজ শিখলাম। কাজ শিখে মোটামুটি ওইখান থেকে আমার আম্মুকে বলতাম। এরপরে 6 মাস পরে 5,000 টাকা ফাটানোর পরে ওই 10,000 টাকা আমার 1 বছর মনে হয় না দেওয়া যাইতো। আচ্ছা, খুব কঠিন কঠিন। আপনি দেখবেন আপনার 200-250 টাকা বেতন হইলে আপনি 2 বেলা খাইলে 200 টাকা শেষ, কিন্তু বাকি টাকা জমাবেন কি করে? আর নাস্তা করবেন 2 বেলা, এখানেই তো শেষ, শেষ পেটে ভাতে। পেটে ভাত। যদি কষ্ট করে 1 বেলা, যদি আমি অনেক দিন গেছে 1 বেলা ভাত খাইছি, অনেক দিন গেছে শুধু নাস্তা খেয়ে রাত শেষ। টাকা জমাইতে হবে, আমার টাকা জমাইতে হবে, পরিবারের তো কিছু দিয়ে আমি বলতেও আমি ইনকাম করতেছি, আমি না, আমি ফিরে আসতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে তোমরা ফেলে দিও না। আমার যোগ্যতা অর্জন করতেছি, আমি চেষ্টা করতেছি। সবাই টাকা পাঠায়, আমি পাঠাইতে পারতেছি, কারণ আমার হাত ভারী হয়ে গেছে। আমি টাকা খরচ করতে জানি, উড়াদুরা টাকা খরচ করি আমি। কিন্তু এখন তো এই পরিমাণ আসতেছে না। হ্যাঁ, তখন আসতেছে না। ওই জায়গা থেকে কিভাবে আসলেন পরে? ব্যাক করে তারপর এখানে আম্মুকে কল দিতাম, আম্মু আমাকে ছোট কোনো একটা রাষ্ট্রে, ছোট কোনো দেশে পাঠাই দেন, অল্প কয় টাকা দিয়ে। বিদেশে গেলে মানুষ, আমি শুনতাম বিদেশে গেলে মানুষ পরিবর্তন হয়। আচ্ছা, 10 জনের সাথে চললে, এটা শোনা যায় 10 জনের সাথে চললে একজন খারাপ মানুষ ভালো হয়ে যায়। 10 জন মানুষের সাথে চললে একজন মানুষ ভালো হয়ে যায়। 5 জন কোটিপতির সাথে চললে 6 নম্বর কোটিপতি আমি। এটা কাজ করে মাথায়। এটা কাজ করতো। এই দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন যে ওনার মাথায় কোন জিনিসটা কাজ করতেছে আর কিভাবে উনি জায়গা থেকে ফিরে আসতেছে। ওকে, তারপরে ওইখান থেকে আমার আব্বু ব্যবস্থা করে একটা মালদ্বীপের ভিসা, একদিন আগে বলছে, পরের দিন ভিসা হয়ে গেছে। আচ্ছা, এর পরের দিন চট্টগ্রাম গেলাম, বান্দরবান থেকে আইসা বান্দরবানে ছিলাম, চট্টগ্রামে গেলাম। চট্টগ্রামে যাওয়ার পরে এই ইন্ডিয়ার পাসপোর্টের জন্য পুরো রাত ওইখানে সিরিয়ালের লাইনে ইন্ডিয়ান পাসপোর্ট পরে পাওয়ার পরে এটা আর্জেন্ট বানানো হচ্ছে। আর্জেন্ট। তারপরে এটা সিল চাপার মেরে পাসপোর্ট আসছে, আইসার সাথে সাথে বেনাফল, ঢাকা থেকে বেনাফল থেকে তারা কিভাবে লাইন করে চলে গেলাম কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ডাইরেক্ট দিল্লি থেকে ফ্লাইট করছে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ। আচ্ছা, মালদ্বীপে কি করলেন, কতদিন ছিলেন? মালদ্বীপ হচ্ছে আরো একটা জাহান্নাম। আচ্ছা, কেন? কি একটা পরিশ্রম, কত পরিশ্রম না, কারণ প্রবাস তো কত কষ্টের জায়গা। কি ধরনের কষ্ট? থাকার জায়গা। আচ্ছা, কাজ কেমন? কাজ মাশাআল্লাহ ভালো হইলো, থাকার কষ্ট, থাকার প্রচুর কষ্ট। কেন কষ্ট? মালদ্বীপের নিজের লোকাল মানুষ কি এই একটা রুমে এক পরিবার দিনে থাকে, আরেক পরিবার রাতে থাকে। জায়গা ছোট নাকি? মানে আপনি এখন দিনে থাকবেন, রাতে আরেক জায়গাতে, আপনার এক রুমে 2 জন শেয়ার করেন, 2টা পরিবার। এক পরিবার রাতে ঘুমায়, আরেক পরিবার দিনে ঘুমায়। ওর রাতে যারা ঘুমাবে, দিনের লোক ওই পার্কে, আচ্ছা, সমুদ্র সৈকতে ওইখানে বসে থাকে, আড্ডা মারে, এভাবে চলে। রুমের অনেক সংকট। আমি প্রথম যাইয়া মতো মালদ্বীপে যাইয়া আমারে যখন
রিসিভ করছে এয়ারপোর্ট থেকে, রিসিভ করে একটা রুমে, ছোট্ট একটা রুমে, 4 তলা, মানে শুধু আপনি খাট, শুধু শুইতে খাট না, এটা মানে এর নিচের উপরে কাঠ বিছিয়ে দিছে। আচ্ছা, এটা কি দিয়ে বানানো? খাট দিয়ে বানানো না স্টিল দিয়ে বানানো? চারিদিকে ইয়া মোড়া তক্তা লাগাইয়া এটার উপর বসাই দিছে কাঠগুলা, যাতে মানে মানুষ ওয়ালে ফিটিং করা। আচ্ছা, ওয়ালে। আর মাঝখানে খুঁড়া আছে, না ডাবে। এটার মতো 4টা, আপনি শুইতে পারবেন, বসতে পারবেন না, খুব কঠিন, বসার জায়গা নাই। দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যে কত কষ্ট করে একজন মানুষ স্ট্রাগল করে এই জায়গাতে আসতেছে, শুনে। তারপরে ওইখানে 1 দিন ছিলাম, 2 দিন ছিলাম, আমি পুরো রাত ঘুম যেতে পারতাম না, কারণ আমার পিছনে এখান থেকে প্রায় 1 সপ্তাহ ভিতর প্রায় ওইখানে রুমে আসতেছে যাইতেছে সব টিকিট কেটে বাংলাদেশ। কেন এরকম জানলাম তো দেখে না কেউ। রুমে কি ধরনের মানুষ আছিল যে মানুষ ধূমপান রুমের ভিতরে? আপনি দেখছে উপরে আমরা নিচে শুইতাম বা নতুন যারা আসতো উপরে সিগারেট খাইতো, আর সিগারেট শুকার গায়ে পড়তো। সারফোকার তো অভাব নাই, এত সারফোকার এইটা যদি নোংরার ঘর থাকে সারফোকার তো থাকবোই। হ্যাঁ, কারণ পরিষ্কারের তো একটা রুমে মানুষ 30 জন, টয়লেট একটা, গোসলখানার ভিতরে একই জায়গায়। আপনি সিরিয়াল দিতে হবে, আমি ফ্রেশ করবো, কয় নাম্বার সিরিয়াল, এত নাম্বার সিরিয়াল, একজন বসে যে দেখাশোনা করে সে গণবো, এখন ইমাম ভাইয়ের সিরিয়াল, এখন ও সিরিয়াল, এখন ও সিরিয়াল, এইভাবে। কঠিন অবস্থা। আচ্ছা, পরে এই জায়গা থেকে কেমন করে আপনি? 1 সপ্তাহের ভিতরে অনেক মানুষ চলে গেছে। আচ্ছা, কাজ নাই, রুমের ব্যবস্থা নাই, সুন্দর নাই পরিবেশ। একটা মানুষ যখন আসে, সবাই তো আমার মতো দেওয়ালে ফিট থেকে আসেনি না, অনেক মানুষ ভালো অবস্থানে ছিল। বাংলাদেশ থেকে অনেক ভালো পরিবার থেকে আসছে, মাত্র এখানে বিদেশ আসছে একটু সুন্দর লাগে, একটু ভালো কাজ করবেন, জীবনে সুন্দর করার জন্য। আইসাই যদি দেখে এই অবস্থা, তাহলে তো ভাগ্য পরিবর্তনের আশায় এখান থেকে জাহান্নামে যাবো। আমার তো পিছনে যাওয়ার কোন রাস্তা নেই, আমার দেওয়ালে ফিটে গেছে, আমার তো কিছু করতেই হবে। আচ্ছা, ওইখানে সপ্তাহিক পরে আমার অনেক মানুষ চলে যেতেছে, কিন্তু আমি বেরিয়েছি কাজের ব্যবস্থা করতে। কাজের ব্যবস্থা এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছে, বোর্ডে যাওয়া আসা করা লাগতো। বোর্ডে পরিচয় হওয়ার পরে উনি বলতেছে নৌকায় নৌকা চলে, স্পিড বোট। আচ্ছা, টলার মতো আর কি। ওইটাতে যাওয়ার সময় এক ভাই দেখছে, ভাই কি অবস্থা, এমনি কথাবার্তা বলার পরে বলতেছে কাজ আছে। আমি না, সকালবেলা চলে আসেন, তাহলে কাজের ব্যবস্থা করে দিতেছি। গেলাম, যাওয়ার পরের দিনে কাজের ব্যবস্থা, এই কাজ করার শুরু। কাজ করা খাতিলে আমি মালের থেকে হোলে মেলা চলে, জঙ্গলে থেকে আমি একটু খোলামেলা মুক্ত বাতাস আসছে। আচ্ছা, ওইটা হচ্ছে আলিবের গেস্ট হাউস বলে। আগে যে জায়গা ছিলেন এখান থেকে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, ওইখানে যারা নতুন যায় দালালে ওইখানে নিয়ে রাখে। আচ্ছা, দালালে ওই যে মানে এক রুমে অনেক এটা হচ্ছে দালালের স্থান। আচ্ছা, আর যখন আপনি বাইরে হবেন গেস্ট হাউস নামে গেস্ট হাউস, কিন্তু কামেন না, ওইটাও এক নোংরা, অনেক মানুষ থাকে ওইখানে। তবু মোটামুটি ওইটা থেকে একটু ভালো, বেটার। ওকে, থাকতে ওইখানে কাজ করতেছি 4 মাস, রঙের কাজ কোনোদিন করিনি। রঙের কাজ বাইরে, ঝুলন্ত বাইরে, 10 তলা উপরে, 15 তলা উপরে বিল্ডিং। আমার গায়ের দিকে তাকাইলে কলিজাটা একেবারে বের হয়ে যায়। হ্যাঁ, গায়ে তো থরথর করে কাঁপতো যখন বাইরে কাজ করতে যাই। বাইরে রঙের কাজ কোম্পানির মালিকের নিচেই বাইরে কাজ করার জন্য। তারপরে তবুও অনেক ভালো মানুষও তা থাকে। 10 জন ভিতরে একজন ভালো মানুষ ছিল, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। উনি আমাকে ওনার নিজের ভাইয়ের মতন দেখে আমার একটু সেভ করতো। আচ্ছা, মানে ভিতরে টুকিটাকি কাজগুলো আমারে দিত। আচ্ছা, আর যে সময় নাস্তা লাগতো না, 10টা বাজে নাস্তা, 4টা বাজে নাস্তা, ওইটা আমি যে আনতাম, মানে টুকিটাকি নাস্তা ওইটা দিত আমাদের। দেখতে আমি ভয় পাই। তারপরে ওইখান থেকে 4 মাস করার পর নিচেই ইলেকট্রিক কাজ চলে। আচ্ছা, ইলেকট্রিক কাজ থাকা অবস্থায় যখন একজন বাইরে বললাম, লোকাল ফ্রান্স মালদ্বীপের লোকাল, ওনাকে বললো আমি ইলেকট্রিক কাজ জানি। আচ্ছা, আর আসলে কি ইলেকট্রিক কাজ জানতেন? হ্যাঁ, ইলেকট্রিক কাজ জানতাম। আচ্ছা, চট্টগ্রামে শিখছি। আচ্ছা, আমার মামা ছিল এখানে। দর্শক আরেকটা জিনিস বলি, যদি আপনি নিজের যোগ্যতায় কাজ শিখেন, আপনার কোনো কাজ জানা থাকে, সেটার কারণে যে আপনি কোথায় যাইতে পারেন সেটা আপনি যখন মোকাবিলায় পড়বেন তখন বুঝতে পারবেন। যদি কাজ জানেন না, হয়তো মানুষের ধন্যা দেবেন, কোনো কাজে লাগবে না। আচ্ছা, আমরা শুনি। আমি ইলেকট্রিক কাজ বাংলাদেশে শিখছি, মালদ্বীপে 1% না। আচ্ছা, বাংলাদেশে শুধু 2টা তার 2টা লাগাইলে এটা ইলেকট্রিক কাজ বলে না।
যখন মালদ্বীপে আসলাম, মালদ্বীপে আইসা ম্যাক্রন কোম্পানি, ওই কোম্পানিতে ঢুকলাম। 24 তারিখ আমার ইন্টারভিউ, যদি হয় 6,500 টাকা বেতন, আগে ছিল 4,500, এখন 6,500। এটা কি মালদ্বীপের টাকা নাকি বাংলা টাকা? না, মালদ্বীপের। আচ্ছা, এই ধরেন মালদ্বীপের 30,000 মতন বেতন বাংলার। হ্যাঁ, আগে ছিল 25,000, এখন 35,000 মতো বেতন। আচ্ছা, ওইখান থেকে কিন্তু মালদ্বীপে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে, খাওয়া থাকা কোম্পানি, যে কোনো কাজ করলে, যে কোম্পানিতে কাজ করলে খাওয়া থাকার টাকা আলাদা দিয়ে দিবে, আপনার বেতন আলাদা। আপনার বেতনের সাথে খাওয়া দাওয়ার টাকার সাথে মিলে না। এখন দেখা যায় আরো 20-25,000 খাবারে টাকা আসলে 20,000 টাকা, 2,000 টাকা যদি এমনি দেয়, ওইখান থেকে আমার 1,000 টাকা সেভ হয়। আচ্ছা, আমার থাকা খাওয়া 1,000 যায়, আর 1,000 আমার সেভ হয়। আচ্ছা, ওইখান থেকে তারপর ওইখান থেকে কাজ কন্টিনিউ করতেছি। হ্যাপি মার্কেটে টিকে গেলাম, মেট্রো কোম্পানিতে টিকে গেলাম, কাজ করতেছি। কাজ করতে করতে ভালো একটা পর্যায়ে চলে গেছি, মানে অনেকটা কাজ শিখাও হয়েছে ওইখান থেকে। অনেক কাজ শিখছি আমি ইলেকট্রিক জগতে অনেক কাজ শিখছি ওইখান থেকে। আচ্ছা, আমার মেইন যোগ্যতাটা ইলেকট্রিশিয়ান বলার যোগ্যতাটা ওইখান থেকে শিখা। ডিবিওতে শুরু করে মিটার বক্স হতে শুরু করে সব কাজ ওইখানে শিখা। ওইখান থেকে বের হয়ে আপনি ইউরোপে কিভাবে আসলেন তাহলে? ওইখান থেকে আমি ওইখানে মেইন হচ্ছে করোনা। আচ্ছা, করোনা অনেক মানুষকে করোনা করে গেছে। করোনাতে অনেক মানুষ সাকসেস হয়েছে, আর অনেক মানুষ আবার ধ্বংস হয়েছে। আমার যদি ওই সময় যদি করোনাতে আমার চাকরি না যেত, হ্যাপি মার্কেটে চাকরি করা অনেক মানুষের ভাগ্যের ব্যাপার। মালদ্বীপে আচ্ছা, ওইখানে কাজ করছিলাম আমি। ওকে, করোনার কারণে অনেক মানুষের ছাঁটাই করে দিয়েছে, কোম্পানি চলানো। আচ্ছা, আমার 4 মাস বসায় বসায় টাকা দিছে, বেতন দিছে 11,000 12,000 টাকা, বাংলা 50,000 55,000 টাকা। ওকে, ওইখান থেকে করোনাতে অনেক মানুষ ছাঁটাই করছে। ওইখান থেকে কিছু কিছু বাংলাদেশি কিছু, ওনাকে ধন্যবাদ জানাই, ওনার কারণে আমি সাকসেস হইতে পারছি। কি ধরনের? মানে গিরিঙ্গি লাগাই দিছে, আমি উঠতেছি। আচ্ছা দর্শক, এখানে একটা জিনিস আমি বলি, উনি আগে কিছুটা শেয়ার করছিলেন ভিডিওতে আসার আগে, যে আমরা বাংলাদেশিরা না যে জায়গায় থাকি, যে দেশেই থাকি না কেন, তো সে মালিকের কাছে ভালো হওয়ার জন্য আপনার আরেক বাঙালি ভাইকে বাঁশ দিয়ে নিজে ভালো হওয়ার সাজে, অথবা তার পরিচিত আরেকজনকে ভালো সাজায়, আর যে ভাই ভালো কাজ জানে তাকে মালিকের কাছে বাদ করে সে মালিকের কাছে ভালো সাজে। এই জায়গাটা কিন্তু আমরা সব জায়গায় কিন্তু এই একটা গিরিঙ্গি খেলি এবং ভালো হওয়ার চেষ্টা করি। বাঁশ দিতেছি কাকে? দিন শেষে আমার জাতি ভাইকে বাঁশ দিতেছি, অন্য কোনো জাতি ভাই কিন্তু আমাদেরকে বাঁশ দিতেছে না। শুনেন গল্পটা। বাঁশ দিয়ে আমাকে উপকার করছে। আচ্ছা আচ্ছা, কিভাবে? আমি ওইখানে থাকলে না হলে এখন 1 লাখ টাকা হাইস্টে কামাইতে পারতাম, উঠতে গেলে পরিশ্রম করলে। আচ্ছা, আর থাকাটা তো এরকম ইউরোপিয়ান মতন না, চলাফেরা তো এরকম ইউরোপিয়ান মতন না। কি সুন্দরভাবে চলাফেরা, কেউ কারোর পিছনে গিরিঙ্গি লাগাইতেছে, কিছু লাগাইতেছে না এখানে। আর ওইখানে ও বাসটা দেওয়ার কারণে মোটামুটি ওইখান থেকে চাকরি চলে গেছে। এখন গিরিঙ্গি নাই, যে আসলে কমিউনিটির সাথে নাই, আপনি কমিউনিটির সাথে চলে, কেউ ভালো কিন্তু কেউ দেখে না। এটা কিন্তু আমার ভিডিও যারা দেখছেন বা দেখবেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সে যারা আছেন, কেউ যদি বড় হতে চায় তাকে কিন্তু বড় হতে দেওয়া হয় না। বা রেস্টুরেন্ট সেক্টরে যারা 5 জন মিলে কাজ করেন, তাকে কিভাবে নিচে রাখা যায়, তার বেতন কিভাবে না বাড়ানো যায়, তাকে বেশি কাজ করানো যায়, সেই একটা অবস্থান কিন্তু ফ্রান্সেও আছে। আচ্ছা বলেন, হয়তো আপনি এই সেক্টরে নাই, জানেন না। হ্যাঁ, তারপর আমি ওইখান থেকে উনি গিরিঙ্গি লাগাইয়া বাইর করে দিস, মানে লিস্টে, মানে এতজন তো 300 জন লিস্টে করছে, ওখান থেকে 300 জন রে বাংলাদেশ পাঠাই দিবে, কারণ কোম্পানি চলতেছে না। ওইখানে ভিতরে আমার নামটা কান দিয়া ঢুকাই দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু আমার তো অবশ্যই এখান থেকে বাইর করতেই না, কারণ আমি প্রত্যেকটা দোকানের ইলেকট্রিশিয়ান, আমি প্রত্যেকটা দোকান, আচ্ছা, ইলেকট্রিক সব কাজ আমি করি, প্লাম্বারের কাজ হইতে সব কাজ আমার আন্ডার চলতো। ওইখানে বাইর করার কোনো প্রশ্ন নাই। যদি এরকম হয়তো আবার কল দিয়ে বলতো না আসো, দুবাইতে যখন যাই বলতেছে তোমার বিষয়টা সব দিব, তুমি আসো। আচ্ছা, আমি যাইনি। তারপর ওইখান থেকে মোটামুটি করোনার সময় সবকিছু শেষ। এরপর বাংলাদেশ থেকে আমি আবার, মানে করোনার সময় কি এখান থেকে সবকিছু গুছাইয়া ব্যাগ বাংলাদেশে চলে গেছে? 4 মাস যখন বসে বসে টাকা দিছে, তখন করোনার পরে, করোনা যখন স্বাভাবিক হইতেছে, মানুষ ছাঁটাই করতেছে, ওইখানে ভিতরে আমার নাম, আমি বলতেছে হয়তো বিমানের টিকিট দিব, না হলে $2,000 দিব, তুই কি চাস? আমি আমার $2,000 দিয়ে দিই। ওই $2,000 আমি নিজে টিকিট কেটে, আমি নিজে সবকিছু কাপড় চোপড় কিনা করে মার্কেটিং করে, এরপর বাংলাদেশ থেকে প্রায় 80,000 টাকা মতো আইনা টিকিট খরচ। ওখানে টিকিটের অনেক দাম ছিল, আর ভাঙ্গাচুরা বিমান। আচ্ছা,
মানুষ যাইতে হবে মানে করোনাকালীন সময় অনেক কষ্ট হয়েছে ইয়ার পেপার নিতে, সাইন নিতে, আউটপাসটা এটা নিতে অনেক কষ্ট। ওখান থেকে বাংলাদেশ গো, ওকে বাংলাদেশ নামে ডুবার বিষয় রেডি। আচ্ছা, বাংলাদেশ নামছি, মামা বলতেছে ডুবার বিষয় রেডি, টিকিট। মানে আপনার আপন মামা? হ্যাঁ, আমার মামা দুবাইতে থাকতো। ওটা কি আগে বলা হয়েছিল এই দেশে থাকতে আমি দুবাই আসতে চাই? আমি যখন মালদ্বীপে বলছি, মালদ্বীপে সবকিছু শেষ, ক্যান্সেল করতেছি সবকিছু, ওকে, মামাকে বলছি এরকম এরকম আমি তো দেশে যেতেছি, দুবাইয়ের জন্য দেখিয়েন। সাথে সাথে দেখে ফেলছে। আচ্ছা, উনি হয়তো ভালো পজিশনে ছিলেন, হয়ে গেছে ফ্রি ভিসা, চলে গেছে দুবাই। এক সপ্তাহের ভিতরে দুবাই ফ্লাইট। আচ্ছা, বাংলাদেশে এক সপ্তাহ ছিলাম, ওকে, দুবাইতে যাইয়া মতন মাশাআল্লাহ, মালদ্বীপের মতো না। এদিকে একটা খেয়াল রাখবেন আপনারা যে আসলে মানুষের চাকা বা ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। আর করোনায় আসলে অনেক মানুষকেই আসলে করোনা করেই গেছে। হ্যাঁ বলেন। তারপর দুবাইতে যাওয়ার পরে দেখতাম অনেক মানুষের কাজ নাই, কাজ জানা মানুষের কাজ থাকতো না। এই কথা ভুল ধারণা না, তা তো অবশ্যই, মানে যারা কাজ জানে তাদের কাজ কোনো না কোনো ভাবে মিলে। হ্যাঁ, কাজ জানা মানুষ যদি বসে থাকে আপনারা কেউ কাজ আনিয়ে দিত না, নিজেই খুঁজতে হবে। আমি বের হয়ে গেছি। আমার ভাই আমার থেকে 2 বছর আগে দুবাইতে যাওয়া। আচ্ছা, আমার ভাই কাজ পায় না, মানে কাজ কিরকম, আমার মামার কাজ করতো সবসময়। আমার মামা যখন বাড়িতে যায় তখন আর ভাইয়ের কাজ নাই, আমি উড়াদুরা কাজ করতেছি। আচ্ছা, আমি দিনে রাতে তিন হাজিরা পর্যন্ত মারছি, দিনে রাতে 2টা। কাজ, কারণ মালদ্বীপের অনেক কষ্ট, সেই জিনিসটা মাথায় আমি এখানে উঠাইতে হবে। আমি কত দুবাইতে যাইতে আমার 3 লাখ টাকার মতো লাগছে ভিসা সহ। এই 3 লাখ টাকা আমি 3 মাসে উঠে ফেলবো। আচ্ছা, টার্গেট ছিল এটা। 3 মাসে না পারলো 4 মাসে উঠেছি। প্রথম 4 মাসে আমার দাম, মানে যে খরচটা হয়েছে সেটা উঠে গেছে প্রথম 4 মাসে। কি কাজ? সেই ইলেকট্রিক কাজ আর প্লাম্বারের কাজ। প্লাম্বার কাজটা আবার আমার আব্বুর সাথে করতাম টুকিটাকি। আবার ডুবাইতে যাওয়ার পারফেক্ট ভাবে শিখ হয়ে গেছে। ওকে, ইলেকট্রিকের পাশাপাশি ডুবাইতে প্লাম্বার কাজ করা লাগে। ওকে, সবাই জানে ইলেকট্রিক কাজ যারা মানে প্লাম্বার কাজ জানে। ওখানে দুবাই কতদিন ছিলেন? দুবাইতে ছিলাম প্রায় 1.5 বছর মতো। এরপরে ইউরোপের যাত্রাটা কেমন শুরু হয়? এরপরে স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। মানুষের রং নাম্বার দিয়ে কল দিত, আপনার কি ইউরোপ যেতে ইচ্ছুক? আচ্ছা, এটা কি ওই দেশে? দুবাই। প্রতারকদের কারণেও হয়তোবা মানে মনে জাগ দিছে যে আমি ইউরোপ যেতে হবে। তখন আমার ভাইকে বললাম, ভাইয়া, তখন আপনার ভাই কি এখানে দুবাইতে ছিল। আচ্ছা, তখন ভাইয়াকে বললাম, ভাইয়া আমি তো ইউরোপ যেতেছি, এরকম কানাডা থেকে আমাকে কল দিছে। দুর্বাদ দেয় এগুলো, 19-12 বাজে। আচ্ছা, তখন কি আপনার ভাই আপনার সাথে? আমার সাথে। আমার ভাইয়ের চুপে আমরা ইউরোপের সম্বন্ধে জানতাম না, বিশ্বাস করেন। আচ্ছা, ইউরোপে কি হয় জানতাম না, আমাদের আশেপাশে কেউ ইউরোপ যায় না। আচ্ছা, সবাই হচ্ছে মানে সবাই দুবাই মিডল ইস্টে। আমাদের এলাকার ভিতরে আমার ভাইয়ের পরে আমরা মামা বলেন আমাদের এলাকার কয়েকজন আসা। আচ্ছা, আর 1-2জন আছে আমেরিকাতে, আবার অনেক আগে অনেক মানুষ আমেরিকাতে। তারপর ওইখান থেকে যখন দুবাইতে আমার ভাইকে বললো দূর বাদ দেয়, এগুলো হইতো না। তারপরে আমি দেখতাম মোবাইলে ইউরোপে কিভাবে চলে। ইউটিউবটা হচ্ছে মেন। ইউটিউব সবকিছু তথ্য ভান্ডার, ইউরোপে সবকিছু পাবেন, যে কোনো জিনিস। ইউরোপে কি হলে ভালো হয়, ইউরোপে বেতন কত, ইউরোপে কি কাজ, কি সবগুলো দেখা যায়। তারপর দেখতে দেখতে আমার এমন রাত গেছে, পুরো রাত আমি শুধু ইউরোপের ভিডিও দেখতে, কারণ তখন নিজের কাছে প্রেরণা জাগছে। ইউরোপের কথা শুনলে মোবাইলে টাচ করে আমার ওইটা দেখতে হইব। আমার মোবাইলটা এমন ইউরোপের সব বিষয়গুলো সবসময় সামনে দেখায়। আচ্ছা, মানে সাজেস্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে 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 আমার ভাই জমা দিয়ে দিয়েছে, আমি জানতাম না। আচ্ছা, আমার পরিবার কেউ জানতো না। ক্রোয়েশিয়ার জন্য জমা দিয়ে দিচ্ছি, অল্প কয় টাকা, বেশিও না এখন তুলনায়। এখন 15-20 লাখ টাকা পারে না। আচ্ছা, আসতে পারতেছে না। তখনকার তুলনা অনেক কমে। তখন ডাকতো, ভাই জমা দেন, কেউ বিশ্বাস করতো না। এরপর আপনার ভাই চলে আসে ইউরোপে। আমার ভাই যখন চলে আসে তখন সবাই অবাক যে ও চলে গেছে। ওই জায়গা থেকে সাবা রোডের, মানে দুবাই সাবা রোডের ওই জায়গা থেকে একটা ছেলে চলে গেছে দুবাই ইউরোপে সম্বন্ধে অনেক মানুষ বুঝতো না, জানতো না। কেউ আর এত বেশিরভাগ গ্রাহ্য করে। এরপরে আমার ভাই বলতেছে আমারটা জমা দে, আমারটা তো জমা দিয়ে দিলেন? জমা দিয়ে দিলেন সাথে সাথে আমার তো 3 মাসের ভিতরে হয়ে গেছে। 3 মাসের ভিতরে হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম ক্রোয়েশিয়াতে। আচ্ছা, ক্রোয়েশিয়াতে কোম্পানি রুম টুম দিছে, সবকিছু দিছে।
কিন্তু ক্রোয়েশিয়াতে সবাই থাকার জন্য যায় না। না, এটা একটা ভিসা নিয়ে পুরো ট্রানজিট নিয়ে অন্য ওইখানে খাওয়া থাকার অনেক কষ্ট। না থাকার না, খাওয়ার, হালাল খাবার। আচ্ছা, মানে খাবারের খুব বাংলাদেশি খাবার এটা নাই বললেই চলে। এরপরে হচ্ছে যে ওই ফ্রান্সে চলে আসছে নাকি অন্য কোনো? ওইখান থেকেই তারপরে কিছু দালালের টাকা দিয়ে আমার আসার অনেক খরচ হয়েছে। প্রায় অনেক টাকা খরচ হয়েছে। ওইখান থেকে আবার অনেক টাকা দিয়ে আবার দালালি দিয়ে আমি ক্রোয়েশিয়া থেকে ফ্রান্সে আসছে, ইতালিতে যাইতে। আচ্ছা, ইতালি সার্বিয়া দিয়া জঙ্গলে দিয়া পুরো রাত প্রায় 18 ঘন্টা 18 ঘন্টা জঙ্গল পাড়ি দিয়েছে। বাঘের গর্জন, সিংহের আওয়াজ, আচ্ছা, সিংহের গর্জন এগুলো শোনা যায় একবার সাথেই। যখন আপনি 20-30 জন যাইতেছে, প্রাণীরা কোনো সময় আক্রমণ করে, 20-30 জন যাইতেছে, ওরা তো বন্দুক ছিল, একটা বন্দুক ছিল সাউন্ড গ্রেনেড। আচ্ছা, ওটা আসলে সাউন্ড গ্রেনেড মারতো আর কি। কেউ মারে নাই, আমাদের সব মারে নাই, এমনি হাতে ছিল, মানে জীবন রক্ষার জন্য আর কি। 18 ঘন্টা হাঁটতে হয়েছে। এরপরে ইতালিতে হাল ছাড়ি নেই, কেউ হাল ছাড়ে নেই, সব ইয়াং, সবাই ইউরোপ যেতে হবে। ইয়াং মানে যে রক্ত গরম, এক একজন পিছে ফালাইতে, মানে এরকম হয়েছিল 30 জন হাঁটতেছে, একজন পিছনে রয়ে গেছে, না খাবার পিছনেরটা আবার সামনে চলে যেতেছে, এত এনার্জি। ইউরোপ আসতে হবে, মানে এটা পিছপা হওয়া যাবে না। ওইখান থেকে তাদের গার্জিয়ানে বলে দেয়, ওই যে সামনে থাকবো তার পিছে থাকতে। আমার ভাই বলে দিছে আমার, যে কোনো বিনিময় তার পিছে থাকতে হবে। পিছনে থাকবি মানে তোর রাস্তা শেষ, পিছনে থাকা মানে রাস্তা শেষ। কারণ তুমি তো একজনের পিছে পড়লে আরেকজনের পিছে পড়তে শেষ, আউট। কিন্তু আমার একের থেকে 3-এর নিচে ফালাইতে পারবে। আচ্ছা, তো পরে ওইখান থেকে ইতালি আসছেন? এখান থেকে ইতালি ঢুকছি। ইতালিতে ঢুকছি, ইতালি থেকে আবার ফ্রান্স আসতে আরেকটা কষ্ট, খুব কঠিন অবস্থা ছিল না? কঠিন অবস্থা। তখন তো মেট্রো বা ট্রেন অথবা আমাদের এলাকার কোনো পরিচিত কোনো মানুষ ছিল না, অভিজ্ঞ কেউ নাই যে বলবে, একটা পরামর্শ দিবে। হয়ে গেছে, পরামর্শ দিবে এইটুকু এই মানুষ ছিল না। একটা মানুষ আমাকে যখন একজন মানুষ বলে পরামর্শ দেয়, আমি সাথে সাথে তাকে বলি দিই এটা দরকার। হ্যাঁ, এখন আমাকে কেউ বলেনি মতন। আমার ভাই আসছে 3-4 মাস আগে, ওনারও তো আসলে খুব বেশি জানা নাই, যতটুকু জানা ততটুকু বলছে। এরপরে ওইখান থেকে ফ্রান্সে মোটামুটি কষ্ট করে, ওইখানেও হাঁটা লাগছে কিছু। ফ্রান্সে আসার পরে আজকে কতদিন হলো? ফ্রান্সে প্রায় আজকে 3 বছর 2-3 মাস। এখন তো ভালো একটা কোম্পানিতে চাকরি করেন? আলহামদুলিল্লাহ, ভালো একটা কোম্পানিতে চাকরি করি, এবং আমি নিজে কন্ট্রাক্টরিও করি। হ্যাঁ, এটা তো জানি যে মাসে এখন ইনকাম কেমন আছে? যে ধরেন আমার যদি কোম্পানিটা চিন্তা করি তাহলে বাংলা 3 লাখ টাকার উপরে। আর নিজেরটা তো রয়ে গেল। নিজেরটা তাও 1 মাসে 10 লাখ টাকা কামাইছে, 1 মাসে 12 লাখ টাকা কামাইছে। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা মানুষ আসলে তার স্বপ্ন যদি বুকে লালন করে, সে ধীরে ধীরে পাপা করে একটা জায়গায় যদি সে এসে দাঁড়ায়, আর নিজের যদি কাজ জানা থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে সেইটা যদি কাজে লাগানো যায়, তখন একজন মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগে না। তো আসলে ইমাম, আপনার কাছ থেকে গল্প শুনলাম, আপনার আসলে যে কষ্টের জীবন, হয়তো আপনার আজকের এই গল্পটা যদি আমরা পাবলিশ করি, হয়তো অনেক শুনে সে তার ভুল জায়গা থেকে ফিরে এসে, আমার উদ্দেশ্য ভিডিও করার উদ্দেশ্য, আমার গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার এই গল্পটা শুনে এটা কিন্তু অবাস্তব না, এটা আমার পরিবারের সবাই জানে, আমার বন্ধু বান্ধব সবাই জানে। কিন্তু যারা জানে না, তারা আমার এই ভিডিওতে, এই গল্পতে শুনে সবাই একটু সংশোধন হয়। ভাই, পড়ালেখা ছাড়া ইউরোপও সম্ভব না। ইউরোপে পড়ালেখা ছাড়া, কাজ জানা ছাড়া টিকে থাকাটা অনেক কষ্ট। সেজন্য এই গল্পটা বলা হয়েছে, আপনারা এখনই আছে, আমার গল্প থেকে শিক্ষা নেন, জুয়ার থেকে না, নিজে পরিশ্রম করেন, কাজ করবেন, দেখবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি সফল হবেনই। অসংখ্য ধন্যবাদ ইমাম, আপনাদের আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই জীবন গল্প এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট কোনো জীবন গল্পে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।